ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে পোম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, সেটা থেকে আমি 30 মোস্ট ইম্পর্ট্যান্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা করব বলেছিলাম। তো সেই হিসেবে আগের ক্লাসে আমি তোমাদেরকে 15টা কোয়েশ্চেন অলরেডি আলোচনা করে দিয়েছি, আজকে বাকি 15টা আলোচনা করে দিচ্ছি। তো দেখো, আজকে শুরু করব কোয়েশ্চেন নাম্বার 16 থেকে। হোয়াট মেক্স দ্য পোয়েট ক্রাই? কবিকে কি জিনিসটা কাঁদিয়ে তুলেছে এই কবিতাতে? দ্য মেমোরি অফ হার কম্পেনিয়ন্স, দ্য মেমোরি অফ হার ফ্যামিলি, আ সানি ডে, দ্য মারমার অফ আ স্ট্রিম। তার সঙ্গীদের স্মৃতি নাকি তার ফ্যামিলি বা পরিবারের স্মৃতি? একটা সানি ডে, একটা সূর্য কিরণময় দিন, নাকি মারমার অফ আ স্ট্রিম, ঝর্ণার আওয়াজ? কোনটা? অবশ্যই কম্পেনিয়ন্স, কারণ কবির খেলার সাথী কারা ছিল? তার দাদা দিদিরা। তো তাদের কথা ভেবেই কবি কেঁদে উঠেছেন এই কবিতায়, তাদের স্মরণ করে। তো দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য মেমোরি অফ হার কম্পেনিয়ন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। দেখো, একটা লাইন তুলে বলা হয়েছে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট? আকাশের তারাদের কাছে একেবারে এটার চূড়া পর্যন্ত। তাহলে এই লাইনটা কি সাজেস্ট করছে বা কি ইন্ডিকেট করছে এখানে? যে আকাশের তারাদের কাছে একেবারে এটার চূড়া পর্যন্ত। এই লাইনটা কি ইন্ডিকেট করছে? অপশন, দ্য ট্রি সাইন্স লাইক আ স্টার। গাছটা কি স্টারের মতো চকচক করছে? দ্য ট্রি ক্যানট বি সিন ইন ডার্কনেস। গাছটাকে অন্ধকারে দেখা যাচ্ছে না। দ্য ট্রি ক্যানট স্ট্যান্ড উইদাউট সাপোর্ট। গাছটা সাপোর্ট ছাড়া বা ঠেস ছাড়া দাঁড়াতে পারছে না। নাকি দ্য ট্রি ইজ টল, নাকি এটা বোঝাচ্ছে যে গাছটা লম্বা? অবশ্যই আপ টু ইট ভেরি সামিট নিয়ার দ্য স্টার, মানে আকাশের তারাদের কাছে একেবারে এটা চূড়া পর্যন্ত। এইটার অর্থ গাছটা যে কতটা লম্বা সেটা বোঝাচ্ছে, যে আকাশের একদম তারাদের কাছ পর্যন্ত এটার চূড়া চলে গেছে। তার মানে এখানে গাছটা যে কতটা লম্বা সেটা বোঝাচ্ছে। তাহলে দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য ট্রি ইজ টল, গাছটা লম্বা, এটাই এটা ইন্ডিকেট করছে। কোয়েশ্চেন নাম্বার 18। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য মারমার অফ দ্য ট্রি টু? কবি গাছটির এই মারমার ধ্বনিকে কিসের সাথে তুলনা করেছেন? সাউন্ড অফ উইন্ডস, বাতাসের সাথে, সাউন্ড অফ ড্রামস, ড্রামের আওয়াজের সাথে, সাউন্ড অফ সি ওয়েভস ব্রেকিং অন আ রকি বিচ, সি ওয়েভস সমুদ্রের ঢেউয়ের, সাউন্ড অফ হুইসেল নাকি বাঁশির? অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি সাউন্ড অফ সি ওয়েভস ব্রেকিং অন আ রকি বিচ। যেই সি ওয়েভস গুলো, যেই সমুদ্রের ঢেউগুলো একটা রকি বিচ মানে একটি পাথরময় যে বিচ উপকূল এসে যেন আছড়ে পড়ছে, সেই সাউন্ডের সাথে কবি এই গাছটার কানেকশন খুঁজে পেয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 19। দেখো, এখানে একটা লাইন তুলে দেওয়া রয়েছে, হিজ ফানি অফস্প্রিং লিভ অ্যাবাউট দ্য প্লে। এখানে দা হবে না, এটা অ্যান্ড হবে, অ্যান্ড প্লে। যাই হোক, কি বলেছে? হিজ ফানি অফস্প্রিং, তার ছোট এবং দুর্বল ছানারা লাফায় আর খেলে। এই লাইনটাতে হু ইজ দ্য হিজ মেনশন ইন দিস পোয়েম? তাহলে এখানে যে হিজ বলা হয়েছে, এই হিজের দ্বারা কাকে বোঝানো হয়েছে? আ ফ্রেন্ড অফ দ্য পোয়েট, কবির বন্ধু, দ্য বেবুন, সেই বেবুন বাঁদর, দ্য ক্রিপার মানে সেই লতাটা যেটা জড়িয়ে উঠছে, নাকি দ্য পোয়েট? কোনটাকে মিন করা হয়েছে? হিজ বলতে, তার বলতে কার এখানে? অবভিয়াসলি দ্য বেবুন, সেই বেবুন বাঁদরের দুর্বল ছোট্ট ছানাগুলোর কথাই বলা হয়েছে এখানে। Right answer will be the baboon. Next question number 20. The phrase blessed sleep in the poem refers to? এই যে ফ্রেজ blessed sleep, এই কবিতায় যে blessed sleep এই ফ্রেজটা রয়েছে, এটা কি বোঝাচ্ছে? লাইফ, জীবন, স্লিপ ঘুম, ড্রিম স্বপ্ন, নাকি ডেথ? blessed sleep বলতে এখানে ইটার্নাল রেস্ট, চিরন্তন ঘুম মানে ডেথের কথা বলা হয়েছে। The right answer will be death. Question number 21. What kind of poem our casuarina tree is? কি ধরনের কবিতা এটি? নস্টালজিক ওড, ব্যালাড, লিরিক, নাকি সনেট? নস্টালজিক ওড স্মৃতিবেদনাতুর ওড, নাকি ব্যালাড মানে গীতিনাট্য, নাকি লিরিক নাকি গীতি কবিতা, নাকি সনেট 14 লাইনের কবিতা? কোনটা এটা? নস্টালজিক ওড। আর ওড হচ্ছে সংক্ষেপে বললে কোনো কিছুর উদ্দেশ্যে কিছু লেখা। ওড নিয়ে যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এটি তোমাদেরকে আমি একটি সেপারেট ভিডিও করে বুঝিয়ে দেবো। তাহলে দ্য রাইট অ্যান্সার উইল বি নস্টালজিক ওড। কোয়েশ্চেন নাম্বার 22. তরুদত্ত রোড পোয়েম বোথ ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। কি কি ভাষায় কবিতা লিখতেন? আশা করি তোমরা আমার ক্যাসুয়ারিনা ট্রির ওপরে ভিডিওটি অবশ্যই দেখেছো। সেখানে আমি উল্লেখ করেছি কবি তরুদত্ত দুটো ভাষায় লিখতেন। তিনি বাইলিঙ্গুয়াল পোয়েট ছিলেন। সেটি কি? ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন, ল্যাটিন অ্যান্ড ইংলিশ, হিন্দি অ্যান্ড ল্যাটিন। অবভিয়াসলি যদি দেখে থাকো সেখানে আমি বলেছিলাম ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, ইংরেজি এবং ফরাসি, এই দুটো ভাষাতে তিনি লিখতেন। কোয়েশ্চেন নাম্বার 23. হু ইজ সিটিং লাইক এ স্ট্যাচু? কে স্ট্যাচুর মতো বসেছিল? বেবুন, কাউ, পোয়েট অ্যান্ড ব্রাদার। অবভিয়াসলি রাইট অ্যান্সার উইল বি স্ট্যাচুর মতো সেই বেবুন বাঁদরটি বসেছিল গাছের ডাল। কোয়েশ্চেন নাম্বার 24. হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন ফ্রম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি? দেখো, ফিগার অফ স্পিচের উপরে কোয়েশ্চেন দিয়েছি।
এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ফিগার অফ স্পিচ নিয়ে ডিটেলসে একটি সুন্দর ক্লাস করিয়েছিলাম, আশা করি সবাই দেখেছো। দেখার পরে আশা করি তোমাদের আর কারো কোথাও কনফিউশন থাকবে না অ্যান্সার দিতে। তো দেখো কি বলেছে, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর। তাহলে কি বলেছে, ওয়েভস সমুদ্রের ঢেউগুলি কিস করছে কাকে না ক্লাসিক শোরকে, সেই উপকূল ভাগকে। এই যে লাইনটা, এটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ পাওয়া যাচ্ছে ভালো করে মনে করে দেখো তো তোমরা। যদি তোমরা সবাই আমার ওই ক্লাসটা অ্যাটেন্ড করেছো, আশা করি সবারই মনে থাকার কথা। সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অক্সিমোরন। অবভিয়াসলি পার্সনিফিকেশন, কারণ পার্সনের কোয়ালিটি কোনটা, কিস করাটা, এটা কার উপরে আরোপ করা হয়েছে, ওয়েভ সমুদ্রের ঢেউ যেন কিস করছে উপকূল ভাগকে বলা হয়েছে। তাহলে পার্সনের কোয়ালিটি অ্যাপ্লাই করা হয়েছে ন্যাচারাল অবজেক্টের উপরে, তাই এটা হয়ে যাবে পার্সনিফিকেশন। কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ এমপ্লয়েড ইন দ্য ফলোইং লাইন ফ্রম আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি। দেখো এখানে আবারও একটি ফিগার অফ স্পিচের উপরে কোয়েশ্চেন আছে। তাহলে ফিগার অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই ফিগার অফ স্পিচের উপরে করা ভিডিওটি কেউ মিস করবে না। লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটা তো খুবই ক্লিয়ার। কি বলেছে, হিউজ পাইথনের মতো জড়িয়ে ধরেছে গোলাকার ভাবে। অপশনস কি আছে, পার্সনিফিকেশন, সিমিলি, মেটাফোর, অক্সিমোরন। তাহলে সিমিলি হবে, এটা রাইট আনসার উইল বি সিমিলি, কারণ ফার্স্টেই দেখো লাইক ওয়ার্ডটা রয়েছে। লাইক আ হিউজ পাইথন, একটা বড় পাইথন সাপের মতো, কে কাকে জড়িয়ে ধরেছে, গাছটিকে, সেই লতাটা জড়িয়ে ধরেছে। তাহলে মতো, লাইক ওয়ার্ডটা ফার্স্টেই রয়েছে, আর কিছু দেখার দরকার নেই, রাইট আনসার উইল বি সিমিলি। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যাকর্ডিং টু দ্য পোম হোয়াট উইল প্রোটেক্ট দ্য ক্যাসুয়ারিনা ট্রি ফ্রম ডেথ। কবিতা অনুসারে এই গাছটিকে মৃত্যু থেকে কি রক্ষা করবে, দ্য পোয়েটস লাভ, পোয়েটস প্রেয়ার, পোম ইটসেলফ, দ্য মেইনটেনেন্স অফ দ্য ট্রি। কবির ভালোবাসা নাকি কবির প্রার্থনা, নাকি কবিতাটি রক্ষা করবে, নাকি গাছের পরিচর্যা। কবিতাটিই তো রক্ষা করবে, কারণ এই গাছটি তো পার্থিব, সব দিন তো বেঁচে থাকতে পারবে না, এক না একদিন তো গাছটি মারা যাবেই, কিন্তু কবির এই কবিতার মাধ্যমেই তো গাছটি একমাত্র অমর হয়ে থাকবে। তাই বলেছে ডেথ থেকে কে প্রোটেক্ট করবে, না কবির এই কবিতা বা ভার্স, পোম ইটসেলফ। দ্য রাইট আনসার উইল বি দ্য পোম ইটসেলফ, কারণ কবিতার মাধ্যমেই এই গাছটি সব দিনই বেঁচে থাকবে। 27 কি বলেছে, হোয়েন ওয়াজ দ্য পোম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি পাবলিশড ইন। কোন সালে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল, 1881, 1901, 1891, 1871. The right answer is 1881. Question number 28. দেখো এখানে একটা লাইন দিয়েছে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসুয়ারিনা ট্রি টু মাই ড্যাশ। লাইনে কি ছিল মনে পড়ছে, লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে পড়বে, এরকম কোয়েশ্চেনও চলে আসতে পারে। তাহলে অপশনস কি রয়েছে, সোল, হার্ট, কিডনি, না তাহলে আত্মা, হৃদয়, কিডনি, নাকি কোনোটাই নয়। অবভিয়াসলি সোল ছিল ওখানে, তাহলে কি হবে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসুয়ারিনা ট্রি টু মাই সোল। সোল ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 29, আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি ইজ আ ড্যাশ পোম। কি ধরনের কবিতা, ড্রামাটিক, ফিলোসফিক্যাল, অটোবায়োগ্রাফিক্যাল, নাকি নান। ড্রামাটিক নাটকের মতো, ফিলোসফিক্যাল দার্শনিক, অটোবায়োগ্রাফিক্যাল আত্মজীবনীমূলক, নাকি এর কোনোটাই নয়। অবভিয়াসলি এটা আত্মজীবনীমূলক, কারণ কবি এখানে তার নিজের জীবনের কথা উল্লেখ করেছেন, তার নিজের দাদা দিদির কথা এখানে স্মৃতি রোমন্থন করেছেন, তাই এই পোমটা হয়ে যাবে অটোবায়োগ্রাফিক্যাল পোম, আত্মজীবনীমূলক। কোয়েশ্চেন নাম্বার 30, এখানে একটা লাইন দেওয়া রয়েছে আবারও দেখো, ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। হোয়াট ডাজ দিস লাইন টেল অ্যাবাউট দ্য ট্রি। একটা লতা গাছ উঠে গেছে যার আলিঙ্গনের বন্ধনে কোনো গাছ বাঁচতে পারে না, কিন্তু সাহসের সাথে এই গাছটি বেঁচে আছে। এটাই ছিল তো লাইনে। হোয়াট ডাজ দিস লাইন টেল অ্যাবাউট দ্য ট্রি, তাহলে এই লাইনটা গাছটা সম্পর্কে কি বলতে চেয়েছে বা কি বলেছে। দ্য ট্রি ইজ বেন্ট, গাছটা ঝুঁকে গেছে। দ্য ট্রি ইজ স্ট্রং, গাছটা শক্ত সমর্থ রয়েছে। দ্য ট্রি ইজ অ্যান আর্টিফিশিয়াল ওয়ান, গাছটা আর্টিফিশিয়াল মানে রিয়েল নয়, গাছটা কৃত্রিম। দ্য ট্রি ইজ ইমাজিনারি, নাকি গাছটাকে কল্পনা করা হয়েছে। কি বলা হয়েছে তাহলে, যে একটা লতা উঠে গেছে যার আলিঙ্গনের বন্ধনে কোনো গাছ বাঁচতে পারে না, এটার দ্বারা গাছটা সম্পর্কে কি বলা হয়েছে। অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য ট্রি ইজ স্ট্রং। গাছটা যে কতটা শক্ত সমর্থ এই লাইনটার মাধ্যমে সেটাই বলা হয়েছে, যে বলা হয়েছে কোনো গাছই এর জায়গায় থাকলে বাঁচতে পারতো না, তার মানে এ বেঁচে আছে, তার মানে যথেষ্ট শক্ত সমর্থ গাছ, সেটাই বলা হয়েছে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে যে 15টা কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছিলাম, তার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 2টা একবার ফলো করো, একটু কারেকশন আছে। কি বলেছিল কোয়েশ্চেনটা, হোয়ার ডাজ দ্য পোয়েট সে দ্য ট্রি কাস আ শ্যাডো। যে কবি কোথায় ওই গাছটা তার ছায়া ফেলতো বলেছিলেন। অপশনস ছিল অন হার স্কুল, তার স্কুলের ওপরে, অন হার উইন্ডো, তার জানালার ওপরে, অন দ্য ওয়াটার ট্যাঙ্ক, সেই ওয়াটার ট্যাঙ্ক বা পুকুরের ওপরে, অন দ্য ব্রড লন, সে বিস্তৃত তৃণভূমির ওপরে। এখানে অ্যান্সার কি বলেছিলাম আগের দিনই, অ্যান্সার
অন দ্য ব্রড লন বলেছিলাম, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার নয়। অ্যান্সারটা হবে অন দ্য ওয়াটার ট্যাঙ্ক। আমরা জানি সেই পুকুরের ওপরে গাছের ছায়া পড়েছিল, তৃণভূমির ওপরে নয়, তৃণভূমির ওপর দিয়ে গরুগুলি যাচ্ছিল। এখানে ব্রড ওয়াটার ট্যাঙ্ক হওয়ার কথা ছিল, কিন্তু কনফিউজ করার জন্য ব্রড কথাটা ওয়াটার ট্যাঙ্কের আগে না দিয়ে লনের সামনে দিয়েছে, সেই কারণে কনফিউশন বশত তোমাদের অ্যান্সারটা দেওয়া হয়েছিল অন দ্য ব্রড লন, কিন্তু অ্যান্সারটা এটা ইনকারেক্ট। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অন দ্য ওয়াটার ট্যাঙ্ক। তাহলে যদিও ব্রড নেই তবুও ব্রড লন রয়েছে, অতএব এটা হবে না, তাহলে ওয়াটার ট্যাঙ্ক হবে, কারণ পুকুরের ওপরে ছায়া পড়েছিল। জরুরি নয় যে এক্সাক্ট বইয়ের লাইন দেওয়া থাকবে, তাই আমরা ব্রড চুজ করতে গিয়ে লন করব না কখনোই, যেটা ভুল অ্যান্সার। দ্য রাইট অ্যান্সার উইল বি অন দ্য ওয়াটার ট্যাঙ্ক। তো সবার ক্লিয়ার হয়েছে? চলো এবারে আমরা যেখানে ছিলাম নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো, যদিও বলেছিলাম 30 টপ মোস্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব আওয়ার ক্যাশিয়ার ইউনিটি থেকে, এখানে 31 আর একটি বেশি আমি তোমাদেরকে দিয়েছি। কি এটি? হোয়াট ইজ রেফার্ড অ্যাজ বড়োডেল ইন দ্য পোম? বড়োডেল বলতে এই কবিতায় কি মিন করা হয়েছে? আ ভ্যালি ইন ইংল্যান্ড, আ ভ্যালি ইন ফ্রান্স, আ ভ্যালি ইন ইন্ডিয়া, আ ভ্যালি ইন স্পেন। বলেছিলাম সেই বড়োডেলের গাছগুলি, এই বড়োডেল প্রকৃতপক্ষে একটা ভ্যালি ইন ইংল্যান্ড, উপত্যকা, ইংল্যান্ডের একটি উপত্যকা। তাহলে বড়োডেলের দ্বারা এখানে রেফার করা হয়েছে আ ভ্যালি ইন ইংল্যান্ড। তাহলে এর সাথেই আমাদের আওয়ার ক্যাশিয়ার ইউনিটির ওপরে যে 30 টপ মোস্ট ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আমি আলোচনা করব সেটি শেষ হলো। আশা করি এই কোয়েশ্চেনগুলো আলোচনার মাধ্যমে তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। তোমাদের পরীক্ষায় ঠিক এই ধরনেরই কোয়েশ্চেন আসবে, বা হয়তো এগুলোর মধ্যে থেকেও তোমরা পেয়ে যেতে পারো। আশা করি সবার ভালো লেগেছে। একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের সিলেবাসের ওপরে সমস্ত টেক্সট রিডিং এর ডিটেলস ভিডিও এবং সঙ্গে এমসিকিউজ এর ওপরে ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।